কিন্তু সেই মহর্ষির শৃঙ্গি নামক এক অল্প বয়সী কিন্তু মহা তপস্বী এবং মহা তেজস্বী পুত্র ছিল। সেই শৃঙ্গির ক্রোধ অত্যন্ত ভয়ঙ্কর। বলা হয় যে তিনি ক্রুদ্ধ হলে নাকি তাকে প্রসন্ন করা অত্যন্ত কঠিন কাজ ছিল। শৃঙ্গি অত্যন্ত সংযত থেকে সকল সময় পদ্মাসনে উপবিষ্ট হয়ে ব্রহ্মার উপাসনা করতেন। এই শৃঙ্গি সেই সময় তার এক বন্ধু কৃষর বাড়িতে একসঙ্গে খেলছিলেন। বোঝাই যাচ্ছে যে খুবই অল্প বয়স। সেই কৃষ কিন্তু ছিলেন ঋষিপুত্র। আগের পর্বে আমরা শুনলাম যে জরৎকারু মুনি অত্যন্ত তপস্যার ফলে শরীর কৃশ করে ফেলেছেন, কিন্তু অবশেষে পূর্বপুরুষদের কথায় তিনি বিবাহ করতে সম্মত হলেন। কিন্তু তিনি ঘোষণা করলেন যে স্বনামনি অর্থাৎ নিজের নামের সমান, মানে জরৎকারু নামে যদি অন্য কোনো কন্যা পাওয়া যায় তবেই তিনি বিবাহ করবেন। তারপর মহর্ষি শৌনক সৌতিকে বললেন যে এই জরৎকারুর যে সন্তান সেই আস্তিকের জন্ম বৃত্তান্ত তুমি বলো। সৌতি বললেন যে বাসুকী নাগ তখন সমস্ত সর্পদের বিধিসম্মত আদেশ দিলেন এবং ব্রহ্মার কথা মতো নিজ ভগ্নী জরৎকারুকে সজ্জিত করে অপেক্ষা করতে থাকলেন। কিন্তু তারপর দীর্ঘকাল কেটে গেল, কিন্তু ব্রতনিষ্ঠ তপস্যায় নিরত জ্ঞানী জরৎকারু মুনি ঊর্ধ্বরেতা বেদ পাঠে নিরত ধর্ম নিবিষ্ট হয়ে সারা পৃথিবী ঘুরে বেড়ালেন, কিন্তু বিবাহের নামগন্ধ করলেন না। এমনকি মহাভারতকার বলছেন তিনি মনে মনেও কখনো স্ত্রী কামনা করলেন না। এই গল্প বলতে বলতে সৌতি হঠাৎ করে চলে গেল একদম অন্য একটা প্রসঙ্গে। তো পরস্মিন সংপ্রাপ্তে কালে কুস্মিংশ্চিদেবতু পরীক্ষিন্নাম রাজাসিদ ব্রাহ্মণা কৌরব বংশজ। অর্থাৎ এই ব্রাহ্মণ এরপর কিছু সময় অতিক্রান্ত হলে কৌরব বংশজ অর্থাৎ কৌরব বংশজাত পরীক্ষিণাম, পরীক্ষিত যুক্ত নাম, মানে পরীক্ষিত নামে এক রাজা বিদ্যমান ছিলেন। মানে ভাবুন, ছিলাম কিন্তু আমরা জরৎকারু মুনিতে, যার পুত্র আস্তিক জন্মেজয়ের সর্পযজ্ঞে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেন। সেখান থেকে পিছিয়ে গেলাম পরীক্ষিত অর্থাৎ যিনি জন্মেজয়ের পিতা। কিন্তু কেন এই জাম্প কাট, একটু পরেই আমরা বুঝতে পারবো। চলুন শোনা যাক তাহলে। সৌতি বললেন, যুদ্ধে ধনুর্ধর শ্রেষ্ঠ মহাবাহু পরীক্ষিতের প্রপিতামহ পাণ্ডু তিনি যেরকম মৃগয়াশীল ছিলেন, পরীক্ষিত ঠিক তেমনি শিকার করতে খুবই ভালোবাসতেন। তারপর বললেন, স কদাচিন মৃগান বিদ্ধা বাণে নানত পর্বণা পৃষ্ঠত ধনুরাদায় শশার গহনে বনে। অর্থাৎ এক সময় রাজা পরীক্ষিত নতপর্ব তীর দিয়ে একটি হরিণকে বিদ্ধ করার পর হাতে ধনুক নিয়ে সেই আহত হরিণের পেছন পেছন গভীর বনে প্রবেশ করলেন। এই নতপর্ব তীরের মানে কি? মানে সেই বাণের নাম নতপর্ব? তা আমরা জানি না। এখানে মহাভারতকার পাণ্ডুকে তুলনা করেছেন মহাদেবের সঙ্গে। তিনি বলছেন যে মহাদেব স্বর্গে হরিণ রূপী যজ্ঞকে বাণ দ্বারা বিদ্ধ করে তাকে খুঁজতে খুঁজতে ধনুক হাতে ঘুরে বেড়াচ্ছিলেন। এরপর একটা অসাধারণ কথা বললেন সৌতি, নহি তেন মৃগ বিদ্ধ জীবন গচ্ছতি বই বনে। অর্থাৎ তাঁর মানে রাজা পরীক্ষিতের বাণে বিদ্ধ হয়ে কোনো মৃগ অর্থাৎ হরিণ, কিন্তু এখানে যে কোনো শিকারের কথা বলা হচ্ছে, কোনো শিকার বনে পালাতে পারে না। পূর্ব রূপন্তু তত্তূর্ণং সোগাত স্বর্গগতিং প্রতি। অর্থাৎ তাঁর মানে পরীক্ষিতের শীঘ্রই স্বর্গে যাবার মতো একটা ঘটনা ঘটে গেল, কারণ রাজা পরীক্ষিতের বিদ্ধ হরিণ অদৃশ্য হয়ে গেল এবং সেই হরিণ তাকে দূরে আকর্ষণ করে নিয়ে গেল। ক্লান্ত পরিশ্রান্ত রাজা পরীক্ষিত সেই বনের মধ্যে প্রবেশ করলেন। বনের মধ্যে প্রবেশ করে তিনি এক মুনিকে দেখতে পেলেন। ততক্ষণ তিনি হরিণের পেছন পেছন আসতে গিয়ে সঙ্গী সাথীদের থেকে আলাদা হয়ে গেছেন, কিন্তু সেই মুনি যাকে পরীক্ষিত দেখতে পেলেন তিনি তখন মৌনব্রত পালন করছেন এবং বাছুরেরা দুধ খাওয়ার পর তাদের মুখ থেকে প্রচুর ফেনা বেরোয়। সেই মুনি তখন শুধু সেই ফেনা ভক্ষণ করতেন। ফেনোমা পিবতাং পয়। তারপর সৌতি বলছেন, তমভিদ্রুত বেগেন স রাজা সংশিত ব্রতাম অপৃচ্ছদ্ধ নুরুদ্দম্য তং মুনিং ক্ষুচ্ছমান্বিত। অর্থাৎ ক্ষুধার্ত এবং পরিশ্রান্ত রাজা সেই ব্রতচারী মুনির কাছে তাড়াতাড়ি উপস্থিত হয়ে ধনুক তুলে জিজ্ঞাসা করলেন, মহর্ষি, আমি অভিমন্যু পুত্র পরীক্ষিত, আমি একটা হরিণকে বিদ্ধ করেছি, কিন্তু সে পালিয়ে গেছে। আপনি কি সেই হরিণকে কোথাও দেখেছেন?
এই রকম ঘটনা সেই সময় দাঁড়িয়ে ভাবাই যায় না। একজন রাজা কখনোই কোনো মুনির আশ্রমে এভাবে ধনুক নিয়ে ঢুকতেই পারেন না। রাজা সর্বদাই মুনির আশ্রমে অত্যন্ত সন্তর্পণে অস্ত্র ত্যাগ করে প্রবেশ করেন, যাতে আশ্রমের শান্তি কোনোভাবে বিঘ্নিত না হয়, সেখানে কোনো রকম চাঞ্চল্য সৃষ্টি না হয়। কিন্তু পরীক্ষিত সেসব কোনো কিছুর ধার ধারলেন না। ধনুক উদ্যত করে তিনি ঢুকে পড়লেন এবং গর্বের সঙ্গে বললেন যে আমি অভিমন্যুর পুত্র। কিন্তু যাই হোক, মুনি তো কোনো উত্তর দিলেন না, কারণ তিনি তখন মৌনব্রতী। আর রাজা তখন এতটাই অস্থির, অসহিষ্ণু যে তিনি খেয়ালই করলেন না যে মুনি তখন মৌনব্রত পালন করছেন। রাজা অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং ক্রুদ্ধ হয়ে তিনি একটা মৃত সাপ তার ধনুকের একটা দিকে তুলে মুনির গলায় পরিয়ে দিলেন এবং মুনির গলায় সেই সাপ পরিয়ে দিয়ে তিনি স্থান ত্যাগ করলেন। মুনিকে কোনো কথাই বললেন না। গান্ডীবধারী মধ্য পাণ্ডব অর্জুন ছিলেন ব্যালেন্সের একটা অসাধারণ উদাহরণ। তিনি যেমন একদিকে চরম গৃহস্থ, তেমনি চরম বৈরাগী। তিনি যেমন যোদ্ধা, ঠিক সেরকম ক্ষমাশীল। এমন অর্জুনের পৌত্রের থেকে এরকম অসহিষ্ণুতার পরিচয় খুবই অবাক করে আমাদের। কিন্তু তারপরেই দেখছি স্বরাজা ক্রোধ মৃৎসৃজ্য ব্যথিত স্তুং তথাগতম, অর্থাৎ ক্রোধ কিছুটা শান্ত হলে পরীক্ষিত কিছুটা দুঃখিত হলেন। এটাকে আমরা খুব অল্প একটু অনুশোচনা ধরতে পারি, কিন্তু ওই পর্যন্তই। তারপর তিনি রাজধানী চলে গেলেন। কিন্তু মহর্ষি অত্যন্ত ক্ষমাশীল। মহর্ষি পরীক্ষিতকে ধার্মিক বলে জানতেন, তাই পরীক্ষিত তাকে অপমান করলেও সেই মুনি কিন্তু কোনো অভিশাপ দিলেন না। কিন্তু সেই মহর্ষির শৃঙ্গী নামক এক অল্প বয়সী কিন্তু মহা তপস্বী এবং মহা তেজস্বী পুত্র ছিল। সেই শৃঙ্গীর ক্রোধ অত্যন্ত ভয়ঙ্কর। বলা হয় যে তিনি ক্রুদ্ধ হলে নাকি তাকে প্রসন্ন করা অত্যন্ত কঠিন কাজ ছিল। শৃঙ্গী অত্যন্ত সংযত থেকে সকল সময় পদ্মাসনে উপবিষ্ট হয়ে ব্রহ্মার উপাসনা করতেন। এই শৃঙ্গী সেই সময় তার এক বন্ধু কৃষর বাড়িতে একসঙ্গে খেলছিলেন। বোঝাই যাচ্ছে যে খুবই অল্প বয়স। সেই কৃষ কিন্তু ছিলেন ঋষিপুত্র। খেলতে খেলতে সেই কৃষ শৃঙ্গীর পিতাকে উদ্দেশ্য করে কিছু কথা বলেন। সেই কথা শুনে শৃঙ্গী ভয়ানক ক্রোধিত হলেন। শৃঙ্গীর ক্রোধের ফলাফল এবার আমরা দেখতে পাবো। কিন্তু এমন কি বললেন সেই ঋষিপুত্র কৃষ, জানবো পরের সপ্তাহে সোমবার ঠিক রাত্রি ৮টায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। হরে কৃষ্ণ।